তো নেদারল্যান্ডসকে 17 রানে হারিয়ে দিয়ে ভারত কিন্তু সুপার 8 স্টেজে কোয়ালিফাই করে গেল এবং একটা দুর্দান্ত পারফরমেন্স কিন্তু ভারতীয় টিম উপহার দিল আমাদের সবাইকে। এবং এখন অবধি কিন্তু ভারত গ্রুপ স্টেজে পুরোপুরি আনবিটেন রয়েছে। প্রথম ম্যাচে হারিয়েছিল ইউএসএকে, তারপরে নামিবিয়াকে, তারপরে পাকিস্তানকে এবং তারপরে কিন্তু নেদারল্যান্ডসকে ভারত হারিয়ে দিল। যাই হোক, যদি ম্যাচের কথায় আসি তাহলে ভারত ফার্স্টে টসে জিতে ব্যাটিং করার ডিসিশন নেয় এবং আইসিসি টুর্নামেন্টে 8টা ম্যাচে পরপর টসে হারার পর ফাইনালে কিন্তু ভারত 9th ম্যাচে গিয়ে টসে জিতলো। এর আগে লাস্ট টাইম ভারত কিন্তু টসে জিতেছিল সেই 2024-এর টি20 বিশ্বকাপ ফাইনাল ম্যাচে। তারপরে সেই যে 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ ম্যাচ থেকে শুরু হয়েছিল, তো সেখান থেকে কিন্তু পরপর 8খানা ম্যাচে ভারত টসে হেরে গেছিলো, তো ফাইনালে গিয়ে কিন্তু ভারত টসে জিতলো। তো যাই হোক, এতগুলো ম্যাচে আমরা টসে হেরেছি কিন্তু লাগাতার জিতে গেছি, তো অত প্রভাব পড়েনি টসের। তো প্রথমে কিন্তু অভিষেক শর্মা আউট হয়ে যায় এবং 0 রান করে আবার আউট হয়ে যায় এবং জানি না আমি অভিষেকের ওপর যে কি হয়েছে আমি সেটা বুঝতে পারছি না, কারণ এই অভিষেকই এশিয়া কাপে ওরকম ইউএই স্লো পিচগুলোতে এমনভাবে ব্যাটিং করছিল যেন মনে হচ্ছিল যে বাকি ব্যাটসম্যানরা একদিকে আর অভিষেক একদিকে। 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিল, ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল, তারপর অস্ট্রেলিয়াতে গিয়ে ম্যান অফ দ্য সিরিজ হয়েছিল। সেই অভিষেক এই বছরে এখন অবধি টোটাল 8খানা টি20 ইনিংস খেলে 5বার জিরোতে আউট হয়ে গেছে। মানে 2024-এর জুলাই জিম্বাবুয়ের এগেন্সে ডেবিউ করেছিল অভিষেক, করে 2025 অবধি টোটাল 32 ইনিংসে একবারই কিন্তু জিরোতে আউট হয়েছিল। সেই ফার্স্ট ইনিংসে জিম্বাবুয়ের এগেনস্টে হয়েছিল ডেবিউ ম্যাচে, ব্যাস। তারপরে টানা 31 ইনিংসে একবারও অভিষেক জিরোতে আউট হয়নি। ইনফ্যাক্ট 2025-এ তো মানে 21 ইনিংসে মাত্র একবার অভিষেক যাকে বলে 10 রানের নিচে আউট হয়েছিল, মানে 0 থেকে 9-এর মধ্যে। তো সেইখানে এই বছরে 8 ইনিংসের মধ্যে 5বার অভিষেক জিরোতে আউট হয়ে গেল। এবং সব থেকে দুঃখের কথা হচ্ছে টি20 ওয়ার্ল্ড কাপের যে 3টে ম্যাচ হয়েছে 3টেতেই কিন্তু জিরোতে আউট হয়ে গেছে। ইউএসএর এগেনস্টে জিরো, পাকিস্তানের এগেনস্টে জিরো, নামিবিয়ার এগেনস্টে জিরো। তো এবার কিন্তু অভিষেককে যাকে বলে ফর্মে ফিরতে হবে সুপার 8 স্টেজে, আমরা সেটাই সবাই দেখার জন্য মুখিয়ে আছি যে কবে অভিষেকের ব্যাট থেকে রান আসবে। কারণ আর কিন্তু এবার কোনো উইক অপোনেন্ট নেই, এবার কিন্তু সব স্ট্রং অপোনেন্ট। সাউথ আফ্রিকা, তারপরে জিম্বাবুয়ে, তারপরে ওয়েস্ট ইন্ডিজ, তারপরে সেমিফাইনাল, ফাইনাল। তো অভিষেককে কিন্তু এবারে ফর্মে সত্যিকার অর্থে ফিরতেই হবে। আর দেখো, কিছু লোক এই অভিষেক শর্মাকে এই টি20 ওয়ার্ল্ড কাপ শুরুর আগে বিরাট কোহলির সাথে কম্পেয়ার করছিল। দেখো, বিরাট কোহলির সাথে কম্পেয়ার করে লাভ নেই, বিরাট কোহলি লেভেল আলাদা ছিল। হ্যাঁ, এখন অভিষেক এত এত রান বানিয়েছে, এখন যে আইসিসি টুর্নামেন্ট সেখানে এসে রান বানাতে পারছে না, তাই লাভটা কি হলো, তাই না? তুমি যতই বড় ব্যাটসম্যান হও, যতই বড় বোলার হও না কেন, আইসিসি টুর্নামেন্ট যদি পারফর্ম না করতে পারো তাহলে লাভ কী হবে? যেমন সচিন টেন্ডুলকার হোক, বিরাট কোহলি হোক, রোহিত শর্মা হোক, এরা বাইরে টেলাসেও যেমন রান বানিয়েছে তেমন আইসিসি টুর্নামেন্টেও রান বানিয়েছে, তাই না? 10-12টা টুর্নামেন্ট যদি এরা খেলে থাকে তার মধ্যে 8টা-9টাতে এরা পারফর্ম করেছে, দারুণ খেলেছে। হ্যাঁ, 2-3টাতে ফ্লপ হলে ঠিক আছে, মানা গেল, এটা কোনো ম্যাটার করে না। কিন্তু অভিষেকের এটা প্রথম টুর্নামেন্ট আর এখন অবধি পুরোপুরি অভিষেক ফ্লপ হয়ে গেছে, 3টে ম্যাচে জিরো করে আউট হয়ে গেছে। এবং এই টুর্নামেন্ট যখন শুরু হয়েছিল সবাই অভিষেকের থেকে প্রচুর প্রত্যাশা রেখেছিল যে 350 থেকে 400 রান অভিষেক স্কোর করবে পুরো টুর্নামেন্টে, 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করবে, কিন্তু এখন অবধি একটা রান স্কোর করতে পারেনি। এবং এরপরে সুপার 8 স্টেজ শুরু হয়ে যাচ্ছে, অভিষেককে এরপর রান বানাতেই হবে যেভাবেই হোক না কেন। দেখো, ব্যাপার হচ্ছে যে আগে আমাদের কাছে ওপেনার ছিল না, আগে 2জন ওপেনার ছিল, ব্যাস ওই 2জন, আর কোনো আমাদের কাছে অপশান ছিল না। কিন্তু এখন কিন্তু প্রচুর অপশান আছে। হ্যাঁ, এখন টি20 ওয়ার্ল্ড কাপে হয়তো রিপ্লেস করবে না, রিপ্লেস করা উচিত না আমার মতে। অভিষেক আছে, অভিষেকই থাকুক, সঞ্জু কানা ঠিক নয়। কিন্তু টি20 ওয়ার্ল্ড কাপের পরে হয়তো এমন হলো যে অভিষেককে পুরোপুরি টিম থেকে ড্রপ করে দিল, করে জয়সওয়ালকে নিয়ে আসলো। কারণ জয়সওয়ালেরও দারুণ স্ট্যাট, ও তো সুযোগ পাচ্ছে না, তো জয়সওয়ালকে হয়তো অভিষেকের জায়গায় নিয়ে আসলো। তো এটাই আশা করি অভিষেক যেন ফর্মে ফিরে আসে, কারণ এবার কিন্তু অভিষেকের ফর্ম খুবই দরকার। ঈশান কিষানের ওপর কিন্তু আমাদের ব্যাটিং অত্যাধিক মাত্রায় ডিপেন্ডেন্ট টপ অর্ডারের মধ্যে যদি দেখি, বাকিরা খুবই স্লো ব্যাটিং করছে। তো অভিষেককে কিন্তু এখানে রান বানাতে হবে। আজকে ঈশান কিষান চলেনি, 7 বলে 18 রান স্কোর করে আউট হয়ে গেছে, কিন্তু যতক্ষণ ঈশান টিকছে ও কিন্তু অ্যাটাকিং ক্রিকেট খেলে দিচ্ছে। তো একটা ম্যাচে না চললে কিছু আসা যায় না, ঠিক আছে, এর আগে পরপর 2টোতে রান বানিয়েছিল পাকিস্তানের এগেনস্টে, তো মানে মনে হচ্ছিল ও পুরো আলাদা পিচে ব্যাটিং করছে। 40 বলে 77 রান স্কোর করে দিয়েছিল ওরকম স্পিন ফ্রেন্ডলি পিচে। আর তার আগে নামিবিয়ার এগেনস্টে 24 বলে 61 রান। তো এই হচ্ছে ব্যাপার। বাকি যদি দেখি তাহলে তিলক ভার্মা কিন্তু স্টার্ট পাচ্ছে, প্রথমে ভালো শুরুও দিচ্ছে, কিন্তু তারপরে কিন্তু 6th ওভারের পর থেকেও আস্তে আস্তে করে স্লো হয়ে যাচ্ছে এবং প্রত্যেক ম্যাচেই কিন্তু সেম চলছে। স্পিনারদের এগেনস্টে স্ট্রাইক রোটেট করতে পারছে না, বড় শট মারতে পারছে না, এবং তারপরে কিন্তু প্রেসারে ও আউট হয়ে যাচ্ছে। ইউএসের এগেনস্টে ম্যাচে 16 বলে 25 রান,
নামিবিয়ার ম্যাচে 21 বলে 25, পাকিস্তানের ম্যাচে 24 বলে 25, এবং এখানেও কিন্তু নেদারল্যান্ডসের এগেনস্টে 27 বলে 31 রান করে আউট হয়ে গেল। তো বিরাট কোহলিকে নিয়ে যে এত কথাবার্তা হতো যে বিরাট কোহলি অ্যাঙ্কার রোল কেন খেলে, বিরাট কোহলি কেন ফাস্ট খেলতে পারে না, ভাই দেখো কম্পেয়ার করছি না, বিরাট কোহলি অবশ্যই অনেক বেটার। আর বিরাট কোহলি যদি 30 বলে 35-এ ব্যাটিং করতো, 40 বলে 50-এ ব্যাটিং করতো না, বিরাট কোহলি সেখান থেকে এবিলিটি ছিল যে পরের 10 বলে 30 রান করে দেবার, বা পরের 15 বলে 40 রান করে দেবার। তো সবার মধ্যে সেই এবিলিটি থাকে না। তো এই জন্য আমি চাই তিলক বর্মা যেন একটু ফাস্ট ব্যাটিং করে, কারণ অত্যাধিকই স্লো ব্যাটিং করছে, অত্যাধিক স্লো ব্যাটিং করছে। কোনো ম্যাচে যদি ভারতের দুজন ওপেনার শুরুতেই আউট হয়ে যায়, 10 বা 20 রানের মধ্যে 2 উইকেট পড়ে যায়, তখন কিন্তু এমন না যে পুরো টেস্ট খেলতে হবে, সেটাও কিন্তু ঠিক নয়। তো আশা করি তিলক যেন অ্যাটাকিং ব্যাটিং করে এর পরবর্তীকালে আগে গিয়ে। বাকি যদি দেখি সূর্য কুমার যাদবেরও সেই একই প্রবলেম, অনেকটা বল কিন্তু সেট হতে টাইম লাগিয়ে দিচ্ছে। নিউজিল্যান্ডের এগেনস্টে দারুণ ফর্মে ছিল, ফার্স্ট ম্যাচেও কিন্তু ডিফিকাল্ট সিচুয়েশান ছিল, সেখান থেকেও ভারতকে বার করে এনেছিল। 49 বলে 84 নট আউটে দারুণ একটা নক খেলেছিল, বিশেষ করে লাস্টের 3 ওভারে তো দারুণ খেলেই ছিল। চলো ওই ম্যাচে একটু সেট হতে টাইম লাগিয়েছিল, মেনে নিলাম, কারণ সেই ম্যাচে না হয় উইকেট পড়ে যাচ্ছিল লাগাতার, তো বড় শর্ত খেলা সম্ভব নয়। তারপর থেকে আমরা দেখছি নামিবিয়া হোক, পাকিস্তান হোক, নেদারল্যান্ডস ম্যাচে হোক, সূর্যা কিন্তু প্রচুর বল সেট হতে টাইম লাগিয়ে দিচ্ছে। এই ম্যাচেও 27 বল না 28 বল খেলে 34 রান স্কোর করেছে, এটা মানে খুবই বাজে। তো আশা করি যেন ফর্মে আসে এবং অ্যাটাকিং ব্যাটিং করে সূর্যা, কারণ সূর্যার থেকে আমরা এটাই এক্সপেক্ট করতাম যে 8-9 ওভারে পরে ব্যাটিং করতে নামবে, বা 10 ওভারে পরে ব্যাটিং করতে নামবে, এসে থেকেও চালিয়ে খেলবে, অ্যাটাকিং ব্যাটিং করবে, পুরো একা হাতে ম্যাচের মোড় পাল্টে দেবে। বাকি যদি দেখি মিডল অর্ডারে দেখো শিবম দুবে পারফর্ম করেই যাচ্ছে, আজও একটা দারুণ নক খেলে দিল, 32 বলে 66 রান করে দিল। যখন ভারত একটু স্ট্রাগল করছিল, একসময় মনে হচ্ছিল হয়তো আমরা 170 থেকে 175 বা 80-র মধ্যে পেরোবো, তো সেখান থেকে আমরা যে 193 অব্দি গেছি, সেটা কিন্তু মেইন ক্রেডিট হচ্ছে শিবম দুবের। দুর্দান্ত একটা নক খেলে দিয়েছে মিডল ওভার্সগুলোতে, দারুণ খেলেছে স্পিনারদের এগেনস্টে। আর বাকি যদি দেখি তাহলে হার্দিক পান্ডিয়া 21 বলে 30 আর একটু ফাস্ট খেলা উচিত ছিল, কিন্তু ঠিক আছে চলো করে। পরে রিঙ্কু নেমে একটা 6ও মারলো লাস্টের দিকে। তো শেষমেশ ভারত 193 রান স্কোর করে 6 উইকেট হারিয়ে। এবং এই টুর্নামেন্টে কিন্তু একটা জিনিস আমার এখন অবধি খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে পিচগুলো কিন্তু খুব নিউট্রাল পিচ হচ্ছে, ফ্ল্যাট পিচও না, বোলিং ফ্রেন্ডলি পিচও নয়। তো এটাই কিন্তু আমি চাই, এটাই আমি চাই, এবং খুব ভালো পিচ হচ্ছে, এটাই হওয়া দরকার। শ্রীলঙ্কার পিচগুলোতে যদি দেখি, বিশেষ করে যে কলম্বোতে হচ্ছে আর প্রেমদাসা স্টেডিয়াম, ওটা একটু স্পিন ফ্রেন্ডলি হচ্ছে, বাট তাছাড়া শ্রীলঙ্কাতেও যে বাকি দুটো ভেন্যুতে খেলা হচ্ছে, ভারতে হোক, সব জায়গা কিন্তু ভালোই বেশ পিচ হচ্ছে। এখন অবধি টোটাল 6বার মাত্র 200 বা তার বেশি রান স্কোর হয়েছে এই টুর্নামেন্টে। এতগুলো ম্যাচ হয়ে যাওয়ার পরে আই থিঙ্ক কটা 36টা ম্যাচ হয়েছে এখন অবধি। তারপরে যখন নেদারল্যান্ডস ব্যাটিং করতে নামে 194 টার্গেট ছিল, অনেক কঠিন ছিল, প্লাস ওরা যেভাবে শুরু করেছিল তাতে তো মনে হচ্ছিল যে ওরা চেস করার দিকে ওদের ইচ্ছাই নেই। আর আমাদের ক্যাপ্টেন একটু পরীক্ষা নিরীক্ষা করেছে, নয়তো যে 17 রানে আমরা জিতেছি সেটা 50 রানে জিততে পারতাম। যেমন বরুণ চক্রবর্তীর 1 ওভার বাকি ছিল, ওকে আর বল দিল না, হ্যাঁ 3 উইকেট নিয়ে নিয়েছিল, এটা আমার মতে ঠিক নয়। তোমার যখন বোলারের মানে ওভার বাকি আছে তাকে দেওয়াটা উচিত বোলিংয়ে, এভাবে এমন নয় যে তাকে আমি বসিয়ে দিলাম। নামিবিয়ার ম্যাচেও দেখেছিলাম যে প্রথম 2 ওভারে 3খানা উইকেট নিয়ে নিয়েছিল বরুণ, তারপরে আর ওকে আর বলই দেয়নি। পাকিস্তান ম্যাচেও 2 উইকেট নিয়ে নিয়েছিল, লাস্টের ওভারটা ওকে আর দিল না। তো এটা ঠিক নয়, 1-2 ওভার করে বাকি থাকলে তাকে দেওয়াটা উচিত, যাতে আরও বেশি করে উইকেট পেতে পারে। আশা করি এক্সপেরিমেন্টটা করবে না। এছাড়া বুমরাও 1 উইকেট নিয়েছে, কিন্তু একটা ওভার ওকে দিল না, 3 ওভারে 17 রান দিয়ে ভালো বোলিং করেছে। বাকি আর্শদীপ আজকে উইকেটলেস গেল 3 ওভারে 22 রান দিয়ে। হার্দিক পান্ডিয়া কিন্তু খুবই মার খেয়েছে, 3 ওভারে 40 রান দিয়ে 1খানা উইকেট নিয়েছে, তো এটা কিন্তু হার্দিক পান্ডিয়াকে একটু ইমপ্রুভ করতে হবে। আর শিবম দুবে এখান থেকে 2খানা উইকেট নিলেও 3 ওভারে 35 রান দিয়ে দিয়েছে। আর অভিষেক শর্মাকে 1 ওভার দিয়েছিল, 10 রান দিয়েছে, এগুলো আমার মধ্যে মানে উচিত হয়নি। তো আমার কাছে যখন 5টা বোলার আছে তাদেরকেই বল দিতে পারতে রোটেট করিয়ে করিয়ে, বা শিবম দুবেকে ম্যাক্সিমাম 1টা ওভার দেওয়া যেত। আর এখান থেকে ওয়াশিংটন সুন্দরও খেলছিল এই ম্যাচে, অক্ষর প্যাটেলকে রেস দিয়েছিল, তো ওয়াশি 4 ওভার করেছে, 36 রান দিয়েছে, কোনো উইকেট নিতে পারেনি। তো যাই হোক 17 রানের শেষমেশ ভারত জিতে গেল, গ্রুপ স্টেজে আনবিটেন থেকে সুপার 8-এর জন্য ভারত কোয়ালিফাই করে গেল। এখন প্রথম ম্যাচ ভারতের 22 তারিখে সাউথ আফ্রিকার এগেনস্টে হতে চলেছে, তারপরে 26 তারিখে ওয়েস্ট ইন্ডিজ, 26 তারিখে জিম্বাবুয়ে, আর 1 তারিখে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। তারপরে তো যদি কোয়ালিফাই করে সেমিফাইনাল, আর তারপরে ফাইনাল। তো আশা রাখি ভারত যেন দুর্দান্ত ফর্মটা কন্টিনিউ করতে পারে, এবং আইসিসি টুর্নামেন্টেও লাগাতার 17টা ম্যাচে জয় ভারতের হয়ে গেল, সেই 2024-এ T20 ওয়ার্ল্ড কাপ থেকে শুরু হয়েছিল।
কাশ যদি 2023-এর ওডিআই ওয়ার্ল্ড কাপ ফাইনালটা আমরা জিতে যেতাম, তাহলে লাস্টের 28টা ম্যাচে 28টাই আমরা জিতে যেতাম। 28টা আইসিসি টুর্নামেন্টের ম্যাচে আমরা আনবিটেন থাকতাম এখন, এবং পরপর 3টে আইসিসি ট্রফি আমাদের কাছে চলে আসতো। তো যাই হোক, আশা রাখি এই টি20 ওয়ার্ল্ড কাপটা যেন ডিফেন্ড করতে পারি আমরা। দেখা যাক কী হয়। এই ভিডিওটা এতটাই। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব আমি। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।